আদালতে কানমলা খাওয়াটা তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছেন। তারা তো শুধু আইনজীবী নন, তাদের মধ্যে একাধিক তৃণমূল কংগ্রেসের সাংসদ বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে আবার দেখলাম তৃণমূল কংগ্রেসের আইনজীবী তথা রাজ্য সরকারের আইনজীবীরা একের পর এক কানমলা খেলেন, একের পর এক আবেদন তারা করেছেন, আর সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা সেই আবেদন খারিজ করেছেন, বাতিল করেছেন, একেবারেই মান্যতা দেননি। ইনফ্যাক্ট সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলায় এর আগে তৃণমূল কংগ্রেসের আইনজীবীদের কড়া ভাষায় সাবধান করতে আমরা শুনেছি প্রধান বিচারপতিকে। কারণ তৃণমূল কংগ্রেসের এই আবেদনের ভিত্তিতে শেষ পর্যন্ত এসআইআর সংক্রান্ত বিষয়টিকে জুডিশিয়াল অফিসারদের হাতে সঁপেছিল সুপ্রিম কোর্ট। যাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছিল তাদের বৈধতা যাচাই করবে জুডিশিয়াল অফিসাররা। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর এক শুনানিতে এই মুহূর্তে যিনি তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট সাংসদ মনেকা গুরুস্বামী, তিনি সুপ্রিম কোর্টে এই বিষয়টিতে অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের যে ভূমিকা এবং জুডিশিয়াল অফিসাররা যা করছেন সেই বিষয়টিতে সন্দেহ প্রকাশ করার চেষ্টা করতেই মাননীয় বিচারপতি পরিষ্কার জানিয়েছিলেন জুডিশিয়াল অফিসাররা সুপ্রিম কোর্টের প্রতিনিধি, তাদের কাজ অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের কাজ, এবং তাদের অনেস্টি ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তোলা চলবে না। ঢোক গিলতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে, কিন্তু সেই একই ব্যাপারে একই ধরনের ভুল আবার তৃণমূল কংগ্রেসের আইনজীবীদের আমরা আদালতে করতে দেখলাম এবং রীতিমতো কানমলা খেতে দেখলাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে রীতিমতো কাঁচুমাচু হয়ে শেষ পর্যন্ত বিচারপতিদের সামনে আবেদন করতে হলো যে আমি কখনোই কোনো মাননীয় বিচারপতির দক্ষতা নিয়ে, সততা নিয়ে প্রশ্ন তুলিনি। তবে সেই প্রসঙ্গে যাওয়ার আগে এক এক করে বলি কি কি কানমলা আমি খেতে দেখলাম বিশিষ্ট আইনজীবীদের। শ্যাম দেওয়ান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে এই মামলায় অ্যাপিয়ার করেছেন। তিনি প্রথমেই যেটা বললেন যে 6ই এপ্রিলের মধ্যে এই জুডিশিয়াল অফিসারদের কাজ পুরো 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ভোটারদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কাজটা শেষ হবে না, কিন্তু 6ই এপ্রিলের পরে প্রথম পর্বের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় আর নতুন কোনো নাম ঢোকানোও যাবে না আইন অনুযায়ী। প্রধান বিচারপতি প্রথমেই জানিয়ে দিলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যিনি এই জুডিশিয়াল অফিসারদের মূলত দায়িত্বে আছেন, যারা এই কাজটা করছেন এসআইআরের, তিনি অলরেডি জানিয়েছেন সুপ্রিম কোর্টকে যে 6ই এপ্রিল না হলেও 7ই এপ্রিলের মধ্যে তারা পুরো কাজটা শেষ করে ফেলবেন। ইতিমধ্যেই 47 লক্ষ ভোটারের বিষয়ে নিষ্পত্তি হয়ে গিয়েছে এবং একই সঙ্গে ট্রাইব্যুনালের ব্যাপারে মোটামুটি কাজ এগিয়ে গিয়েছে। বিচারপতিরা, মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি যারা 19টি ট্রাইব্যুনালের দায়িত্ব নিচ্ছেন, তাদের প্রশিক্ষণের কাজ শুরু হবে এবং তারপরেই তারা তাদের দায়িত্ব পালন শুরু করবেন, অর্থাৎ ট্রাইব্যুনালও কাজ করবে। অর্থাৎ প্রথমেই শ্যাম দেওয়ান যেটা বললেন, মাননীয় প্রধান বিচারপতি তাকে জানিয়ে দিলেন যে আপনার তথ্য ঠিক নয়, কাজ এগোচ্ছে এবং 6 না হলেও 7ই এপ্রিলের মধ্যে এটা শেষ হয়ে যাবে। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সেটা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টকে জানিয়েছেন। এরপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন যে ট্রাইব্যুনালের যে অবসরপ্রাপ্ত বিচারপতিরা দায়িত্ব পাচ্ছেন তাদের প্রশিক্ষণ কেন ইলেকশন কমিশন দেবে। ইলেকশন কমিশনের আইনজীবীরা সর্বোচ্চ আদালতকে জানিয়েছিলেন যে প্রশিক্ষণ হবে বুধবার আর বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। এই প্রশিক্ষণটা কেন ইলেকশন কমিশন দেবে, আপত্তি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আবার কানমলা। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বললেন কারা প্রশিক্ষণ দেবেন, কেন কমিশন প্রশিক্ষণ দেবে, এইসব নিয়ে আপনাদের ভাবতে হবে না। এবার তৃতীয় কানমলা। মনেকা গুরুস্বামী, তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে এই ট্রাইব্যুনালের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলেন। তিনি আবেদন করলেন যে অন্য কাউকে দরকার নেই, কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যেন ট্রাইব্যুনালের এই কাজকর্মের অংশ হতে পারেন, কারণ প্রশাসনিক ব্যাপারটাও দেখতে হবে, সেখানে কোনো প্রশাসনিক ভুলচুক। মাননীয় বিচারপতিরা বললেন যে এই অবসরপ্রাপ্ত বিচারপতিরা, প্রবীণ বিচারপতিরা যথেষ্ট দক্ষ, তারা জানেন কীভাবে প্রশাসন কাজ করে, কাজেই তাদের অ্যাডভোকেট জেনারেলের হেল্পের দরকার হবে না। অর্থাৎ প্রথম থেকে একাধিক আবেদন একের পর এক আমরা দেখলাম সুপ্রিম কোর্টে নাকচ হয়ে গেল। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, তারা মোটামুটিভাবে তাদের বক্তব্য বিচারপতিদের
কোনোভাবেই তাদের বক্তব্য দিয়ে প্রভাবিত করতে পারলেন না। তৃণমূল কংগ্রেসের লাভটা কি হলো শেষ পর্যন্ত এত কিছু করে? এই যে 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন, তার মধ্যে অন্তত 27 লক্ষ এই জুডিশিয়াল অফিসারদের হাতেই বাদ যাচ্ছেন। এটা কিভাবে নিশ্চিত হচ্ছে? এখনো পর্যন্ত যে 47 লক্ষের ভবিষ্যৎ নির্ধারিত হয়েছে, সেটা ইলেকশন কমিশনের আইনজীবী সর্বোচ্চ আদালতকে জানালেন, সেখানে 55% বৈধতা পাচ্ছেন, আর মোটামুটি দেখা যাচ্ছে 45% বৈধতা পাচ্ছেন না। অর্থাৎ এই ট্রেন্ডই যদি পুরোটাই বজায় থাকে, অর্থাৎ 60 লক্ষ পর্যন্ত বজায় থাকে, তাহলে এই 60 লক্ষের মধ্যে 27 লক্ষ, অ্যারাউন্ড 45%, তারা বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি পাবেন না। দেখুন, তৃণমূল কংগ্রেসের কতটা রাজনৈতিক লাভ হলো, নির্বাচনী লাভ হলো কি হলো না, এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ যাদের ক্ষতি হলো, যে ভোটারদের ক্ষতি হলো, সেটা কিভাবে পূরণ হবে। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়, যাদের নাম প্রাথমিক খসড়া তালিকা এবং পরবর্তীতে প্রাথমিক চূড়ান্ত তালিকায় থাকবেন না, অর্থাৎ যারা বাদ যাবেন, অবৈধ হিসেবে চিহ্নিত হয়ে যাবেন, বা যাদের ব্যাপারে সন্দেহ থাকবে নির্বাচন কমিশনের, তারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন ভোটার হতে চাইতে পারেন, তারা নতুন ভোটার হিসেবে আবেদন করতে পারেন। কিন্তু যখনই পুরো ব্যাপারটা সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অফিসারদের হাতে দিল, এই আন্ডার অ্যাডজুডিকেশন 60 লক্ষ কেস সমাধান করার জন্য, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল যারা এই জুডিশিয়াল অফিসারদের হাতে অবৈধ চিহ্নিত হবেন, তারা আর ফর্ম 6 ফিল আপ করে নতুন ভোটার হিসেবে আবেদন করতে পারবেন না। তাদের কি করতে হবে? তাদের ট্রাইব্যুনালেই যেতে হবে, যে ট্রাইব্যুনাল তৈরি হচ্ছে সেই ট্রাইব্যুনালে গিয়ে আবেদন করতে হবে। আচ্ছা, ফর্ম 6 সংক্রান্ত ব্যাপারে আর একটা ছোট্ট কানমলার কথা আপনাদের জানিয়ে রাখি। সেই কানমলাও তৃণমূল কংগ্রেসের আইনজীবীদের খেতে হয়েছে, যেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, গিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে অভিযোগ জানিয়ে এসছেন যে 30,000 ফর্ম 6 জমা পড়েছে। এটা নিয়ে আগের দিন আপনাদের সঙ্গে আমার কথা হয়েছে। তো এই বিষয়টা স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টেও তোলা হয়েছে, তৃণমূলের আইনজীবীরা তুলেছেন, রাজ্য সরকারের আইনজীবীরা তুলেছেন, এবং সেখানেও বিচারপতিদের কাছে তাদের শুনতে হয়েছে ফর্ম 6 ব্যাপারটা আইনে লেখা আছে। সেখানে এরকম হতেই পারে যে এখন নির্বাচনী প্রক্রিয়া চলছে শেষ পর্যায়ে, এই অবস্থায় আজকের দিনে কারোর 18 বছর পূর্ণ হয়ে গেল, তার সম্পূর্ণ অধিকার আছে ফর্ম 6 ফিল আপ করে নির্বাচন কমিশনের কাছে গিয়ে আবেদন করার, যাতে সে ভোট দিতে পারে। এবার 6 এপ্রিলের মধ্যে, যেহেতু প্রথম পর্বের নমিনেশনের শেষ দিন 6 এপ্রিল, তার মধ্যে যাদের নামের অ্যাসেসমেন্ট হয়ে যাবে, আবেদনের অ্যাসেসমেন্ট হয়ে যাবে এবং নাম উঠবে, তারা ভোট দেবেন। আর 6 এপ্রিল পেরিয়ে গেলে তারা ওই প্রথম পর্বের ভোটে ভোট দিতে পারবেন না, এটা পরিষ্কার আইনে লেখা আছে। তাই প্রথমেই প্রধান বিচারপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বললেন, অনুমানের ভিত্তিতে কিছু বলবেন না, জেনে বলুন। এবং তারপরেই এটা পরিষ্কারই হয়ে গেল দিনের আলোর মতো যে ফর্ম 6 নিয়ে আদৌ বিচারপতিরা চিন্তিত নন, তারা এটাকে গুরুত্বই দিতে চাইলেন না। বিচারপতিরা, আমি দেখলাম যে সুপ্রিম কোর্টের এই 3 সদস্যের বেঞ্চ, তারা পিছন দিকে ফিরেই তাকাচ্ছেন না, তারা সবসময় সামনে দেখছেন। যা ইতিমধ্যেই বলা হয়ে গেছে সেই অনুযায়ী কাজ হচ্ছে। এবার সামনে কি ট্রাইব্যুনাল কবে তৈরি হবে, কিভাবে কাজ করবে। এবার যারা বাদ যাচ্ছেন, আমি এই প্রসঙ্গে আবার ফিরে আসি, যে ইলেকশন কমিশন বলেছিল বাদ গেলে 6 নম্বরে নতুন করে আবেদন করবেন ভোটার হওয়ার জন্য, সেই সুযোগ থাকবে। কিন্তু যখনই আন্ডার অ্যাডজুডিকেশন যারা, তাদের ব্যাপারটা ফয়সলা করবে জুডিশিয়াল অফিসাররা, সুপ্রিম কোর্ট এটা জানানোর পরে কমিশন জানিয়ে দিল এখানে যারা বাতিল হবেন তারা গিয়ে আর ফর্ম 6 ফিল আপ করতে পারবেন না, তাদের যেতে হবে ট্রাইব্যুনালে। এবার ধরুন ট্রাইব্যুনালে গিয়েও যদি কেউ বাতিল হন, তখন তিনি কি আবার ফর্ম 6 ফিল আপ করতে পারবেন? এই বিষয়টা কিন্তু এখনও স্পষ্ট নয়। ট্রাইব্যুনাল কিভাবে কাজ করবে সে ব্যাপারে সুপ্রিম কোর্ট কিছু নির্দেশ দিয়েছেন। প্রথম কথা হচ্ছে, সুপ্রিম কোর্টের এখনো পর্যন্ত যা অ্যাপ্রোচ এবং সুপ্রিম কোর্টের যা মনোভাব, তা থেকে স্পষ্ট যে জুডিশিয়াল অফিসারদের ওপর সুপ্রিম কোর্ট পুরো ভরসা রাখছেন। তাদের এফিসিয়েন্সি, দক্ষতা নিয়ে, তাদের অনেস্টি নিয়ে, ইন্টিগ্রিটি নিয়ে কোনো প্রশ্নই তোলা যাবে না, সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে। এবার এই জুডিশিয়াল অফিসাররা যদি 27 লক্ষ ভোটারকে অবৈধ বলে চিহ্নিত করেন এবং তারা ধরে নিলাম প্রত্যেকেই গেলেন ট্রাইব্যুনালের কাছে অ্যাপিল করতে,
তো ট্রাইব্যুনাল এদের মধ্যে কতজনকে বৈধ ঘোষণা করবেন? তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি 27 লক্ষের মধ্যে 13 লক্ষকে বৈধ করে দিল ট্রাইব্যুনাল। প্রশ্ন উঠবে জুডিশিয়াল অফিসারদের দক্ষতা নিয়ে, যে তারা কি করে এদেরকে অবৈধ বলেছিলেন, ট্রাইব্যুনালে সব বৈধ হয়ে গেলেন। আমার তো মনে হয় না যে ট্রাইব্যুনালে খুব বেশি সংখ্যায় যারা ইতিমধ্যেই জুডিশিয়াল অফিসারদের হাতেই অবৈধ চিহ্নিত হচ্ছেন বা বৈধ হিসেবে চিহ্নিত হচ্ছেন না, তারা ট্রাইব্যুনালকে কতটা স্যাটিসফাই করতে পারবেন। সুপ্রিম কোর্ট আরেকটা খুব গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে, যে সমস্ত কাগজপত্র ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে এই আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের তরফ থেকে এবং যা জুডিশিয়াল অফিসাররা বিচার করেছেন, শুধু সেই কাগজপত্রই ট্রাইব্যুনালের কাছেও নিয়ে যাওয়া যাবে। কোনো নতুন পেপার নিজের বৈধতার প্রমাণ হিসেবে ট্রাইব্যুনাল গ্রাহ্য করতে পারবে না। যে কাগজ ইতিমধ্যেই জুডিশিয়াল অফিসাররা জাজ করেছেন সেই কাগজই ট্রাইব্যুনালের কাছে রাখতে হবে বা সেই কাগজগুলিই ট্রাইব্যুনালের কাছে রাখতে হবে। ফলে এখানেও একটা প্রশ্নচিহ্ন উঠে যায় যে যা ইতিমধ্যেই অবৈধ বা সন্দেহজনক বলে চিহ্নিত হয়ে গেল জুডিশিয়াল অফিসারদের কাছে, ট্রাইব্যুনাল তার কত পার্সেন্টকে বৈধতা দেবে? কাজেই এখানেই যারা অবৈধ হয়ে যাচ্ছেন তারা ট্রাইব্যুনালে কতটা বৈধতা পাবেন, কত পার্সেন্ট পাবেন, এসব নিয়ে একটা আশঙ্কার জায়গা থেকে যাচ্ছে। আর যারা পাবেন না, যারা ওখানেও অবৈধ চিহ্নিত হবেন, তারা কি করবেন? তারা কি আবার ফর্ম 6 ফিল আপ করবেন? একটা শুধু কথা যেটা বিচারপতিদের মুখে আমরা শুনেছি, যে এইবারের ভোটে যদি কেউ ভোট দিতে না পারেন, তার নামটা আলটিমেটলি বৈধ ভোটার হিসেবে তালিকায় উঠল না, তার মানে এই নয় যে তিনি চিরকালের জন্য ভোটার তালিকা থেকে বাদ হয়ে গেলেন। তিনি পরবর্তীতে বৈধ ভোটার হিসেবে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন এবং ভোটার হতেই পারবেন। আবার এইবারের ভোটে বৈধ ভোটার হিসেবে যারা স্বীকৃতি পেলেন, তাদের কেউ পরবর্তীতে অবৈধ হয়ে ভোটার তালিকা থেকে বাদ যাবেন না, এরকমও কোনো ব্যাপার নেই। পরবর্তীতে হতেই পারে কেউ ফাঁক বলে বেরিয়ে এসছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল তিনি অ্যাকচুয়ালি বৈধ নন, তার ভোটার তালিকা থেকে নাম বাদ যেতেও পারে। এই একটাই আশার জায়গা আছে, যেখানে বিচারপতিরা স্পষ্ট করেছেন যে এবারের ভোটে ভোট দিতে না পারলেও তিনি চিরতরে অবৈধ ভোটার হয়ে গেলেন বা চিরতরে তার নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেল, এটা নয়। কিন্তু আবার এটাও পরিষ্কার হয়ে গিয়েছে যে 6 তারিখের মধ্যে প্রথম পর্বের এবং 9 তারিখের মধ্যে দ্বিতীয় পর্বের ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাবে, আর সেই ভোটার তালিকায় পরিবর্তন করা যাবে না। ফলে ট্রাইব্যুনালে যারা নিজেদের বৈধ ভোটার হিসেবে প্রমাণ করতে পারবেন, তাদের অনেকেই হয়তো, বেশিরভাগই হয়তো এবারের ভোটে অংশ নিতে পারবেন না, ভোটার হিসেবে এবারের ভোটে তারা ভোট দিতে পারবেন না। কারণ এই 3-4 দিনে কটা ট্রাইব্যুনালের কটা কেস নিষ্পত্তি হবে, একেবারে ধরতক্তা মার পেরেক এই পদ্ধতিতে তো কাজ নিশ্চয়ই তারা করবেন না, মিনিমাম সময় তাদেরও লাগবে। ফলে তারা ভোট দিতে পারবেন না। বৈধ হয়ে গেলেও 9 তারিখ পেরিয়ে গেলে দ্বিতীয় পর্বের ভোটার তালিকাও ফ্রিজ হয়ে যাবে। কিন্তু যারা তারপরেও অবৈধ থাকবেন, তাদের ভবিষ্যৎ কি? এখানে একটা আশঙ্কার কালো মেঘ থেকে যাচ্ছে, এখনো স্পষ্ট হচ্ছে না।